আশুগঞ্জ উপজেলা পরিষদের মাননীয় ইউরো মহোদয় জনাব জালাল হোসেন, উপস্থিত আছেন আশুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত রয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান সিরাজ ভাই, উপস্থিত আছেন আশুগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব শাহজাহান ভুঁইয়া ভাই, উপস্থিত আছেন আশুগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ এবং সুপ্রিয় যারা শুনছেন। তো আজকে প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমাদের এই জুলাই আন্দোলনে যে সব 1400+ শহীদ তারা জীবন দিয়েছে তাদেরকে আমি আরো স্মরণ করতে চাই, যাদের অঙ্গহানি বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা 5ই আগস্টের পর তাদেরকে, এবং আমি স্মরণ করতে চাই বাংলাদেশের হাজারো না কোটি মানুষের উপরে এই ফ্যাসিবাদ আন্দোলনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত যারা ছিল তাদেরকে। আজকে আমরা 24শে জুলাই আমরা 5ই আগস্টে আমরা একটি নতুন বাংলাদেশের আশায় আমরা অনেক ত্যাগ করেছি, আমরা যার যার জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের আশুগঞ্জেও একটি বিরাট আন্দোলন হয়েছিল, এই আন্দোলন সম্পর্কে আমরা অবগত। এই আন্দোলন মূলত আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছি তারা হয়তো সামনাসামনি অনেককে আমরা দেখতে পাই নাই, কিন্তু পিছন দিকে তারা অনেক ভূমিকা পালন করেছে। সামনাসামনি আমাদের আশুগঞ্জের যে তরুণরা তারা এগিয়ে এসেছিল, এবং আশুগঞ্জের আমি বলবো যে অনেক পরিচিত মুখদের মধ্যে অনেকেই আছে, একজনের নাম বললে হয়তো অন্যরা কষ্ট পাইতে পারে। আমি বলবো যারা আশুগঞ্জের আন্দোলনটাকে বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা আগে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করব। তো তাদের আমাদের আশুগঞ্জের যে স্বাধীনতাটা প্রকৃতপক্ষে এটা আসলে 4ই আগস্ট হয়ে গেছিল। 4 আগস্টই আশুগঞ্জের ফ্যাসিবাদের পতন হয়ে গেছিল, যদিও সারা দেশে 5 আগস্টে হয়েছিল। এখন আমাদের যে এই জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, যেই জন্য হয়েছিল এই জন্য মানে এই যে আমাদের আকাঙ্ক্ষাটা ছিল, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমাদের আকাঙ্ক্ষাগুলো এখনো ধরেন বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা আছে। এই আকাঙ্ক্ষা নিয়ে যদি কথা বলি অনেক সময় লাগবে, এই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো আলোচনা সংক্ষেপের কারণে আমি এই আলোচনায় যাচ্ছি না, আলোচনা আমাদের অনেক আলোচকরা আছে এই বিষয়ে হয়তো আলোচনা করবেন। তো আমি বলবো অন্য একটা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করব। বলতেছে যে ডিসেম্বরে হাসিনা দেশে ফিরবে, এরকম একটা খবর চাউর করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের তারা। এবং আবার আমাদের এইখানে মাঠের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের যে আন্দোলনের যারা আমাদের সাথে ছিল, জামাত, বিএনপি, এনসিপির যে নেতৃবৃন্দরা ছিল বা আবহাওয়ার সব জনগণ, তাদের মধ্যে এখন বিভিন্ন বিষয় নিয়ে সংঘাত সৃষ্টি হচ্ছে। এই সংঘাতের সুযোগ আওয়ামী লীগ নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের বোঝা উচিত যে আমরা যদি নিজেরা যদি এই সংঘাতে জড়াই তাহলে এই ফ্যাসিবাদী শক্তি আবার মাথা চারা দিয়ে উঠবে। তো আমার দৃষ্টিতে আওয়ামী লীগ ফেরা নিয়ে 3টা হাইপোথিসিস আছে। আমার দৃষ্টিতে আওয়ামী লীগের শেখ হাসিনা যেভাবে চাচ্ছে যে এই বাংলাদেশে ফিরতে চাই, আমার মতে শেখ হাসিনা যেভাবে চাচ্ছে এভাবে হবে না। এভাবে যদি ফিরতে চাই তো আমরা যারা জুলাই যোদ্ধা বা সম্ভাবনা মানুষ আছে আমরা কি তাদেরকে ছেড়ে দেবো না। এই জন্য রাষ্ট্রে একটা গৃহযুদ্ধ হবে। যদি আওয়ামী লীগ যেভাবে চাচ্ছে এভাবে ফিরতে চাই, তো শেষ পর্যন্ত যদি গৃহযুদ্ধ হই, আমরা বাংলাদেশের মোটামুটি 92% মানুষ আছে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ। আমরা কিন্তু এই রাষ্ট্র ছেড়ে চলে যেতে পারবো না, আমরা এই রাষ্ট্রটার মধ্যেই থাকতে হবে। কিন্তু তারা যারা বড় বড় হুঙ্কার দিচ্ছে তারা এই ঝামেলাটা লাগাই দিয়ে তারা বিভিন্ন দেশে চলে যাবে, এই সাফারিংটা আমরা করতে হবে। এই জন্য তাদের যে ইন্ধনে আমরা যারা সাধারণ মানুষ আছি, খেটে খাওয়া মানুষ আছি, আমাদের কান দেওয়া যাবে না। দ্বিতীয় যে তাদের আরেকটা কারণ আছে যে আওয়ামী লীগ আসলে ব্যাক করার মতো আরেকটা হাইপোথিসিস আমি মনে করি যে আমাদের মধ্যে যদি ক্যাসালটা ভালো করে লাগাই দিতে পারে, এই যেমন এনসিপির সাথে ছাত্র দলের ছেলেরা একটা ক্যাসাল লাগছে, আবার বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির ইনকিলাব মঞ্চের মধ্যে ঝামেলা হচ্ছে, যদি এই ঝামেলাগুলো যদি চলতে থাকে তাহলে দেশে যখন একটা ধরেন জরুরি অবস্থা শুরু হয়ে যাবে তখন হয়তো তাদের যে মানে বর্তমান যে আমাদের আছে সেনাপ্রধান আছে, তার আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান, উনি ওনার ঋণ চুকাতে গিয়ে আমাদের রাষ্ট্রে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে, তখন উনি ঋণ চুকাতে গিয়ে হয়তো 111 মতো একটা সরকার আসতে পারে, তখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা ব্যাক করার একটা পসিবিলিটি শুরু হয়ে যাবে। এই জন্য আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে বলবো, বিভিন্ন দলের নেতৃবৃন্দদেরকে বলবো যে আমরা এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে, না হলে এই ধরনের সিচুয়েশন হইতে পারে। তো আওয়ামী লীগ ব্যাক করার সবচেয়ে সুন্দর যে
ইয়াটা আছে, আমার আমার হাইপোথিসিসে সবচেয়ে সুন্দর কারণটা আছে। এই কারণটা হইতে পারে এখন যদি যারা আওয়ামী লীগের সাধারণ নেতা নেতৃবৃন্দরা বাংলাদেশে আছে বা ভোটার আছে, তারা যদি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব আছে, যারা দুর্নীতিবাজ করাপ্টেড, যারা খুনি, তাদের বিরুদ্ধে যদি বাংলাদেশের মধ্যে তারা যদি নেমে যায়, আন্দোলন করে, তারা তাদের যদি দল থেকে পরিত্যাগ করে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি করার মতো একটা ধরেন গ্রাউন্ড তৈরি হইতে পারে আমার মতে। তো এই জন্য বলবো, যারা আওয়ামী লীগের বিদেশ থেকে বসে বসে আওয়ামী লীগের নামে বড় বড় কথা বলতেছেন, আপনারা মূলত আপনাদের এই বাংলাদেশে যে আপনার মানে আপনাদের সাধারণ কর্মীরা আছে, তাদেরকে মূলত বিপদে ফেলার জন্য করতেছেন। দেখেন, তারাও এখন মূলত বাংলাদেশের মধ্যে তারাই আছে বিপদে। মূলত যারা দেশটাকে শাসন করছে, শোষণ করছে, তারা টাকা পয়সা লুটপাট করে, তারা বিদেশে ক্রুজে ঘুরছে, বড় বড় মনে করে পার্টিতে যাচ্ছে। আপনারা রক্ত দেন, আপনাদের রক্ত যাবে, তাদের কিছু হবে না। এই জন্য বলবো যে তাদের এই উস্কানিতে আমরা পা না দিই। লাস্ট যে কথাটা আসবো, যে বর্তমান যে সরকার, তারেক রহমানের সরকার, এই সরকার নিয়ে আমি অল্প একটা কথা বলবো। এই সরকারের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক, কারণ আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পর তো সাধারণত আমাদের অনেক এক্সপেকটেশন থাকবে। আমরা চাইছিলাম যে এখানে বাকস্বাধীনতা থাকবে, এখানে বৈষম্য থাকবে না, এইখানে আমাদের প্রত্যেকের স্বাধীনতা ঠিক থাকবে, এবং আমরা যে রাষ্ট্রের নাগরিক, আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের মালিক হিসেবে আমাদের যে অধিকারটা আছে, এই অধিকারটা আমাদের বজায় থাকবে। আমাদের এই সরকারের কাছে বলবো যে আপনাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক। তারেক রহমানকে বলবো যে আপনি বিদেশ থেকে তাকে আসছেন, বিদেশে আপনি একটা ভালো উন্নত দেশে ছিলেন, আপনার মনে করেন অনেক অভিজ্ঞতা হয়েছে ওইসব দেশে থাকার। তা আপনাকে বলবো যে আমাদের এখানে বাকস্বাধীনতা আপনারা নিশ্চিত করবেন, এবং আমাদের যে জনগণের যে অধিকারটা, আমাদের যে ন্যায্য অধিকারটা, এটাকে আপনি নিশ্চিত করবেন, এটাই আমি বলবো। এবং যেই রাষ্ট্রে ভোটাধিকার এবং বাকস্বাধীনতা না থাকে, এই রাষ্ট্র কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না। আমি বলবো আমাদের বাকস্বাধীনতা থাকুক, জারি থাকুক, এবং আমাদের ভোটাধিকার আগের মতো না হয়ে নতুন করে আমরা যাতে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম, প্রধান সমন্বয়কারী, উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আশুগঞ্জ মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জনাব আরাফাত আর ইরফান, আহত জুলাই যোদ্ধা, তাকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।